আচ্ছা, আমরা আজকে থেকে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা যে কোনো ওয়েবসাইট ডিজাইন করা শিখবো একদম স্ক্র্যাচ থেকে। হ্যাঁ, আমরা যদি এলিমেন্টর ওয়েবসাইটে যাই। আচ্ছা, আমি ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা বলি। ক্লাস টাইমে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, কোশ্চেন থাকলে আপনারা চ্যাট বক্সে কোশ্চেনগুলো করবেন বা করবেন, তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হবে। এবং আপনারা সাইলেন্ট থাকার চেষ্টা করবেন। মিউট, আপনাদের মাইক্রোফোনটা সবসময় মিউট রাখবেন। যখনই আপনাদের কোনো কোশ্চেন করার প্রয়োজন হবে তখন আপনারা এই চ্যাট বক্সটা ইউজ করবেন। হ্যাঁ, ওকে। আমরা যে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা শিখবো। এলিমেন্টর কি আমরা যদি প্রথমেই যদি জানতে চাই এলিমেন্টর কি, এলিমেন্টর যে একদম কমপ্লিট ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার, যেটা দিয়ে আপনি খুবই ইজিলি এবং উইদাউট এনি কোডিং, আপনার কোনো কোডিং নলেজই লাগবে না একটা ওয়েবসাইট তৈরি করতে, এবং খুবই শর্ট টাইমে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলতে পারবেন। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা, আমরা এখন এলিমেন্টর ইনস্টল করব। এলিমেন্টরটা যে একটা প্লাগইন। এটা যে পেজ বিল্ডার, ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার প্লাগইন। সো আমরা এখন এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করব। আমরা প্লাগইনে হোভার করব, এখানে হোভার করে চাইলে এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারি, আবার অথবা প্লাগইনে ক্লিক করে দেন যে অ্যাড নিউতে ক্লিক করেও আমরা প্লাগইন ইনস্টল করতে পারি। দুইভাবেই করা যাবে। অথবা আমরা আমাদের কাস্টমলি আমাদের যে আপলোড করেও ইনস্টল করতে পারি প্লাগইন। অলরেডি আমাদের প্লাগইন যদি কোনো প্লাগইন যদি ইনস্টল করা থাকে তাহলে আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করে আমরা এখানে ফাইলটা চুজ করে ইনস্টল না বাটনে ক্লিক করলেও ইনস্টল করতে পারবো, মানে ইনস্টল হয়ে যাবে। সো আমরা এখানে এলিমেন্টর লিখি, পিএলই এলিমেন্টর যদি লিখি এবং ইন্টার বাটনে ক্লিক করলাম। ওকে, এটাই যে এলিমেন্টর পেজ বিল্ডার। সো আমি এখন ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এবার অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে যাই, আমরা কি কি চেঞ্জ দেখতে পাচ্ছি। আমরা এখানে দুইটা কাস্টম পোস্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কাস্টম পোস্ট বুঝবেন না। আচ্ছা, এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, নতুন দুইটা অপশন অ্যাড হয়েছে। এই দুইটা অপশন কিন্তু আগে ছিল না, এলিমেন্টর এবং টেমপ্লেট। আমরা যখনই আমরা এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করেছি তখনই যে এবং অ্যাক্টিভ করেছি, দেন এই অপশনগুলো এখানে চলে আসছে। এখন আমরা যদি এলিমেন্টরে ক্লিক করি, আমরা এলিমেন্টরে কিছু খুঁটিনাটি জেনে আসি। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট টাইপ। এখানে আমরা যে এলিমেন্টর দিয়ে পোস্ট করতে পারবো, মানে কোন কোন অপশনগুলো ইনেবল করব, পোস্ট, পেজ, ল্যান্ডিং পেজ। তো আমরা ল্যান্ডিং পেজটাও ইনেবল করি, মানে এলিমেন্টর দিয়ে আমরা পোস্ট করতে পারবো, পেজ বিল্ড করতে পারবো। তারপর এখানে আছে যে ডিজেবল ডিফল্ট কালার। আচ্ছা, এগুলা আমাদের ডিজেবল করার দরকার নাই, বা ডিজেবল ডিফল্ট ফন্ট। তারপর যে ইউজ ডেটা শেয়ারিং, এগুলো আমরা পরবর্তীতে জানবো। তারপর এখানে যদি স্টাইলে আসি, আচ্ছা স্টাইলে এটা যে আপনার কি বলছে, দা স্টাইল সেটিং। আচ্ছা, আমাদের এলিমেন্টর প্রোতে যেতে হবে এটার জন্য। আচ্ছা, এইগুলো যে এখানে আমরা গুগল ম্যাপের এপিআই কি অ্যাড করতে পারবো। আচ্ছা, এটাও অ্যাডভান্স লেভেলের, আমরা পরবর্তীতে জানবো, এটা নিয়ে দেখবো অ্যাডভান্স। এখানে যে কাস্ট সিএসএস প্রিন্ট মেথড। আচ্ছা, গুগল ফন্ট লোড, তারপর লোড ফন্ট অসাম, এগুলো আমরা যে পরবর্তীতে জানবো, প্র্যাকটিক্যালি যখন কাজ করব এগুলো নিয়ে কাজ করব পরবর্তীতে। এক্সপেরিমেন্ট, এলিমেন্টর এক্সপেরিমেন্টস।
আচ্ছা আচ্ছা, এগুলো আমাদের এখন আপাতত দরকার নেই। আচ্ছা, এখন যদি আমরা রোল ম্যানেজারে যাই, রোল ম্যানেজারে ক্লিক করি, দেন এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা কিন্তু আমরা কিন্তু আমাদের যে কোনো একটা ওয়েবসাইট কিন্তু আমরা একজনেই কাজ করব না, লাইক অনেকজনে কাজ করবে। লাইক একটা নিউজ পেপার ওয়েবসাইটে কিন্তু আহ, অনেক ডেভেলপার বা ডিজাইনার থাকে ওই একটা ওয়েবসাইটে কাজ করার জন্য। আহ, তো ওয়েবসাইটে কিন্তু সবাইকে যদি অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে ওয়েবসাইটে একটা সিকিউরিটি ইস্যু থেকে যায়, যে কেউ যে কোনো সময় ওয়েবসাইট ডিলিট করে দিতে পারে। তো যেই কারণে যাকে যে ইউজার রোলটা দরকার তাকে হচ্ছে যে এখান থেকে ওই ইউজার রোলটা সিলেক্ট করে দিলেই হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা সিকিউর থাকলো, এবং হচ্ছে যে ও হচ্ছে যে সবগুলো অ্যাক্সেস পাইলো না। সো এই অপশনগুলো আমরা পরবর্তীতে দেখব, পরবর্তীতে বুঝবো। এবং এই অপশনগুলো এখানে কাজ করবে না, এলিমেন্টর ফ্রি ভার্সনে কাজ করবে না। আমরা এখন এলিমেন্টর ফ্রি ভার্সন ইউজ করতেছি। এগুলা নিয়ে কাজ করতে হলে আমাদের এলিমেন্টর প্রোতে যেতে হবে। তো আমরা এগুলা নিয়ে এখন কথা না বলি। আচ্ছা, তারপর যদি টুলসে আসি, আচ্ছা টুলসে আসলে এখানে আমরা হচ্ছে জেনারেট সিএসএস এন্ড ডাটা, এখানে আমরা সিএসএস জেনারেট করতে পারবো। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এগুলো আমরা এখন দেখবো না, পরবর্তীতে দেখবো। রিপ্লেস ইউআরএল, ভার্সন কন্ট্রোল, এগুলো আসলে দরকার হয় না এগুলো তেমন একটা, তবে যদিও দরকার হয় আমরা ইন ফিউচারে দেখবো। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ। মেইনটেনেন্স মোড, ইম্পোর্ট এক্সপোর্ট, আমরা এলিমেন্টর দিয়ে যে কোনো ডিজাইন করে ডিজাইনটাকে এক্সপোর্ট করতে পারবো অ্যাজ এ টেমপ্লেট হিসেবে, এখান থেকে এক্সপোর্ট করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো, যখন হচ্ছে যে প্র্যাকটিক্যালি কাজ করব তখন দেখবো। আচ্ছা, এখন যদি আমরা সিস্টেম ইনফরমেশনে আসি, সিস্টেম সিস্টেম ইনফো, আচ্ছা এখানে আমাদের সার্ভারের ইনফরমেশন গুলো দেখতে পারবো, লাইক আমাদের সার্ভারটা কোন অপারেটিং এ রান হচ্ছে, এটা যদি ওই লিনাক্স অপারেটিং সিস্টেমে চলতেছে, এবং সার্ভারের সফটওয়্যারটা কি, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন, আমাদের পিসি ভার্সন কত, মেমোরি লিমিট কত, এগুলো দেখতে পারবো এখান থেকে। সো এখান থেকে আপনারা আপনাদের সার্ভার ইনফরমেশন গুলো দেখতে পারবেন, এবং হচ্ছে সাইটের হেলথ ইনফরমেশনটাও দেখা যাবে। আমার স্পেস কি খুব ছোট দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, এখন আচ্ছা, এইবার ঠিক আছে। আচ্ছা, এবার সাউন্ড কোয়ালিটি এখন কেমন আসতেছে দেখেন তো। হ্যালো, হ্যালো। আচ্ছা, এখন সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে একটু যদি জানাতেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই হেডফোন ইউজ করলে ভালোভাবে শোনা যাচ্ছে। হেডফোন ইউজ করলে ভালোভাবে শোনা যায়। আচ্ছা, এখন কেমন শোনা যাচ্ছে এখন? আমার কাছে ভাই আগে থেকেই ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাই, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর এখানে গেটিং স্টার্টেড, এখানে গেটিং স্টার্টেড, এখানে আপনারা এলিমেন্টর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তারপর গেট হেল্প, এটা দরকার নেই এখানে ডাইরেক্ট। আচ্ছা, এখানে সাবমিশন, এখানে এলিমেন্টর দিয়ে যদি কোনো আপনার হচ্ছে যে কোনো ফর্ম তৈরি করা হয়, ওয়েবসাইটে কোনো ফর্ম তৈরি করা হয়, এখানে ওই ফর্মের সাবমিশন, মানে কেউ কোনো ইউজার যদি ডাটা ইনপুট করে ওই ডাটাগুলো এখানে শো করবে। বাট আনফরচুনেটলি আমরা এলিমেন্টর ফ্রি ভার্সনে এটা দেখতে পাবো না, আমাদের জন্য প্রো ভার্সনে দিতে হবে। এবং হচ্ছে কাস্টম ফন্ট বা কাস্টম আইকন, এগুলো আমরা ফ্রি ভার্সনে ইউজ করতে পারবো না, এগুলোর জন্য আমাদেরকে এলিমেন্টর প্রো ভার্সনে যেতে হবে। সো আচ্ছা, এখন আমরা হচ্ছে যে পেজ ক্রিয়েট করব, পেজে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাড নিউ পেজ। আচ্ছা, এখানে আমরা একটা পেজের নাম দিতে পারি, লাইক হোম,
হোম ভার্সন 1, এটা হচ্ছে পেজের নাম। তারপর এখানে হচ্ছে যে স্ট্যাটাস ভিজিবিলিটি, আমাদের এই পেজটা পাবলিশ করার পর সবার জন্য কি উন্মুক্ত করব কি করব না, মানে সবাই কি দেখতে পারবে কি পারবে না, এটা আমরা চাইলে এখানে প্রাইভেট করতে পারি অথবা পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি। তো আমরা পাবলিকই রাখবো। তারপর এখানে আমরা চাইলে পেজটা কখন পাবলিশ হবে, আমরা চাইলে শিডিউলি পেজটা পাবলিশ করতে পারি। লাইক আমি আজকেই এখানে পাবলিশ করলাম, কিন্তু আজকেই পাবলিশ হবে না, 2 দিন পর পাবলিশ হবে, সেটাও করতে পারি। তারপর হচ্ছে যে পেন্ডিং রিভিউ, এখানে যদি কোনো এই কেউ যদি আমাদের পেজে যদি কেউ রিভিউ দিতে চায়, তখন রিভিউ গুলা কি ডাইরেক্ট হবে, অ্যাপ্রুভ হবে নাকি পেন্ডিং আকারে থাকবে সেটা। তারপর এখানে হচ্ছে অথর ইনফরমেশন, লাইক হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটের যে অ্যাডমিনের যে ইউজার নেমটা সেটা এখানে দেখাবে। তারপর এখানে টেমপ্লেটসে আমরা হচ্ছে যে আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। এখানে এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফ্লুইড। টেমপ্লেটটা কি জানেন? টেমপ্লেটটা হচ্ছে যে আপনার এটা একটা দিবে, লাইক হচ্ছে যে আপনার আমরা মোবাইলে বিভিন্ন থিম ইউজ করি না, এক একটা থিমে এক এক রকম ডিজাইন দেয়, এক একটা স্ট্রাকচার দেয়। টেমপ্লেটটাও ঠিক ঠিক এরকমই, এটা একটা স্ট্রাকচার দিবে। সো আমরা এখানে এলিমেন্টর ফ্লুইড চুজ করি বা এলিমেন্টর ক্যানভাসও চুজ করতে পারি, কিন্তু এখন এলিমেন্টর ফ্লুইড চুজ করি। বাকিটা আমরা হচ্ছে যে এলিমেন্টর এডিটরে যাইও দেখবো। তারপর এখানে পার্মালিঙ্ক। আচ্ছা, পার্মালিঙ্ক হচ্ছে যে পেজের নামটা, পেজের যে এখানে যে একটা নাম আসবে পেজের, ওই নামটা কি হবে সেটা এখানে। এই পার্মালিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এসইওর জন্য। আমাদের সবসময় এসইও ফ্রেন্ডলি পার্মালিঙ্ক এখানে ইউজ করতে হবে। তো আমরা এখন এসইও ফ্রেন্ডলি পার্মালিঙ্ক ইউজ করছি না। তারপর এখানে ফিচার ইমেজ, এখানে আমরা পেজের মধ্যে ফিচার ইমেজের প্রয়োজন হয় না, পোস্টের মধ্যে প্রয়োজন হয়, সো এটা আমাদের এখন দরকার নাই। এখানে ডিসিশন, এখানে কমেন্ট কি অ্যালাউ করব কি করব না, এখানে পেজে আসলে সাধারণত কমেন্ট অ্যালাউ করা হয় না। এবং পেজ অ্যাট্রিবিউট, সো এগুলা আসলে দরকার নাই, এগুলা দরকার নাই, বিশেষ করে আমাদের পার্মালিঙ্কটা আর হচ্ছে যে এই টেমপ্লেটটা ইম্পর্টেন্ট। তো এখন আমরা যদি পাবলিশে ক্লিক করি, এটা পাবলিশ হয়ে যাবে। এখন আমরা চাইলে এই পেজটা দেখতে পারবো এই ভিউ বাটনে ক্লিক করে, ভিউ পেজে ক্লিক করে। আচ্ছা, এখন আমাদের পেজটা এমন দেখাচ্ছে। তো আমি যদি ব্যাকে যাই, আচ্ছা, পেজটা পাবলিশ করার পর আমরা হচ্ছে যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আমরা হচ্ছে যে এটা এলিমেন্টরে কনভার্ট করব, এখন কিন্তু এলিমেন্টরে নাই, এখন এটা ডিফল্ট এডিটরে আছে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে গুটেনবার্গ এডিটর, ওই এডিটরে আছে। সো আমরা এটাকে কনভার্ট করব অ্যাজ এ এলিমেন্টর পেজ বিল্ডারে। সো তখন আমরা এলিমেন্টর দিয়ে কাজ করতে পারবো এই পেজটাতে। সো আমি ক্লিক করলাম। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের নামটা দেখতে পাচ্ছি। তো এখন আমরা হচ্ছে যে এই যে ইয়েতে চলে যাই, সেটিং অপশনে চলে যাই। এখানে আমরা হচ্ছে এখান থেকে পেজ লেয়ারটা চেঞ্জ করে দেব। এখান থেকে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করব, মানে একবারে ব্ল্যাঙ্ক, আমরা একবারে স্কেচ থেকে ডিজাইন করব। তো এই কারণে আমরা এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করছি। আচ্ছা, 1 মিনিট আমি একটু আসি। আচ্ছা, আমরা এখন ফ্রন্ট পেজ এডিটর সেটিংটা দেখব। এই আমাদের এখান থেকে এই যে 3টা বার আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে সাইট সেটিং এর প্রথমে যদি ক্লিক করি, এখান থেকে আমরা হচ্ছে গ্লোবাল কালার, তারপর হচ্ছে আমাদের সাইটে গ্লোবাল কালার সিলেক্ট করে দিতে পারবো, তারপর গ্লোবাল ফন্ট সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা যদি এই অপশনগুলো ইউজ করি, তাহলে আমরা ওয়েবসাইট বিল্ড করতে খুব কম সময়ের মধ্যে বিল্ড করে ফেলতে পারবো, বারবার একটা ডিজাইন করতে হবে না, একই ডিজাইন বারবার করতে হবে না। এখানে আমরা
এই সাইটের প্রাইমারি কালার সিলেক্ট করে দিতে পারবো, সেকেন্ডারি কালার সিলেক্ট করে দিতে পারবো, তারপর টেক্সটের পুরো ওয়েবসাইটের টেক্সটের কালার সিলেক্ট করে দিতে পারবো। এতে করে আমাদের সময় অনেক বেঁচে যাবে। যখন আমরা রিয়েল টাইম কাজ করব ক্লায়েন্টের, তখন হচ্ছে যে এই জিনিসটা খুবই কাজে দিবে। তো এখানে আমরা প্রাইমারি কালার হচ্ছে যে আমরা যে কোনো একটা কালার দিতে পারি আপনাদের দেখানোর জন্য। সেকেন্ডারি কালার হচ্ছে যে দিলাম লাল কালার, তো টেক্সট কালারটা ব্ল্যাকই থাকুক। তো এভাবে যখন আমরা হচ্ছে যে ক্লায়েন্টের কাজ করব, তখন আমরা এভাবে কালারগুলো আগে কালার প্যালেটগুলো চুজ করে নিব, ক্লায়েন্টের লোগোর সাথে মিলিয়ে নিব। আচ্ছা, এবার হচ্ছে গ্লোবাল ফন্ট। গ্লোবাল ফন্ট হচ্ছে যে আমাদের ওই পুরো ওয়েবসাইটে যে ফন্টগুলো ইউজ হবে, মানে যে লেখাগুলো টেক্সটগুলো ইউজ হবে, এই টেক্সটগুলোর ডিজাইন কেমন হবে, এই টেক্সটগুলোর ডিজাইন কেমন হবে, এগুলো আমরা হচ্ছে যে এই পুরো ওয়েবসাইটের জন্য একটা ডিফল্ট ফন্ট চুজ করে দিতে পারি এখান থেকে। এখানে প্রাইমারি ফন্ট যেটা, সেটা আমরা চাইলে হচ্ছে যে দিতে পারি, ওপেন সেন্স। ডিফল্ট ফন্ট সাইজটা এখান থেকে চুজ করে দিতে পারি, এখানে ওয়াইডটা চুজ করে দিতে পারি এখানে। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন, আমরা কোশ্চেনে একটু পরে আসি। আমরা হচ্ছে যে যখন এটা ডিসক্রাইবের পরে আশা করি অনেকের কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটা আগে শেষ করে নিই। আচ্ছা, এখানে হচ্ছে ফন্ট ওয়াইডটা সিলেক্ট করতে পারবো, মানে ফন্টটা কতটুকু মোটা হবে সেটা। তারপর হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম হচ্ছে যে টেক্সটটা আপার কেসে ক্লিক করলে সবগুলা টেক্সট হচ্ছে যে বড় বড় হাতের হবে, লোয়ার কেস ইউজ করলে সবগুলা ছোট হাতের, ক্যাপিটালাইজ ইউজ করলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, এবং নর্মাল ইউজ করলে আমরা যেভাবে নর্মালি লিখবো সেভাবেই আসবে। বা ট্রান্সফর্ম, আচ্ছা ট্রান্সফর্ম দেখেছি। স্টাইলে, স্টাইলে আমরা লেখার স্টাইলটা চাইলে ইটালিক করতে পারবো বা অবলিক কিউ করতে পারবো, অথবা নর্মাল আমরা করতে পারবো। তারপর ডেকোরেশন। ডেকোরেশনে আমরা টেক্সটের আন্ডারলাইন দিতে পারবো বা ওভারলাইন দিতে পারবো। আচ্ছা, এগুলা আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবো এখানে, তখন আমরা অনেকে বুঝতে পারবো। এখন যদিও বিষয়টা ক্লিয়ার না অনেকের কাছে। এখানে লাইন হাইট চুজ করতে পারবো, লাইন হাইট। তারপর লেটার স্পেসিং দিতে পারবো, তারপর ওয়ার্ড স্পেসিং দিতে পারবো। তো এগুলা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন আমরা ক্লিয়ার হব। তো আচ্ছা, এগুলা সবগুলা একই রকম, সেকেন্ডারি কালার, টেক্সট কালার, অ্যাকসেন্ট কালার। আচ্ছা, আমি যদি ব্যাকে যাই, আর এখানে দেখেন ফল ব্যাক ফন্ট ফ্যামিলি। এখানে আমাদের ওয়েবসাইটটা যখন লোড হওয়ার পর যদি আমাদের ফন্টটা বাই চান্স, যদি আমরা যেই ফন্টটা চুজ করে দিব ওই ফন্টটা যদি বাই চান্স লোড না হয়, তখন ফল ব্যাক ফন্ট হিসেবে যেন এই স্যান্স সেরিফ ফন্টটা লোড হয়, এই কারণ এটা এখানে দেওয়া হয়েছে। তো আমরা চাইলে এটা চেঞ্জ করে আমাদের নিজে ইচ্ছে মতো যে কোনো ফন্ট দিতে পারবো। মানে কোনো কারণে যদি ফন্টটা যদি না পায় ওয়েবসাইটে বা লোড না হয়, তখন এটা সাপোর্ট হিসেবে, ব্যাকআপ হিসেবে এটা কাজ করবে। আচ্ছা, ব্যাকে আসি। আচ্ছা, এখানে টাইপোগ্রাফি। এখানে আমরা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের জন্য গ্লোবাল টাইপোগ্রাফি গুলো সিলেক্ট করে দিতে পারি। এখানে বডি বডি টেক্সটের কালার কি হবে সেটা সিলেক্ট করে দিতে পারি। তারপর টাইপোগ্রাফি। আচ্ছা, টাইপোগ্রাফিটা খুবই ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইটের জন্য সবচেয়ে বেশি ইউজ হয় টাইপোগ্রাফিটা। টাইপোগ্রাফিটা দিয়ে খুব বেশি ইউজফুল একটা এটা উইজেট। এখান থেকে আমরা ফন্টের ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি, ফন্টের সাইজ দিতে পারি, তারপর হচ্ছে ফন্ট ওয়েট দিতে পারি, ট্রান্সফর্ম, এগুলো উপর অলরেডি দেখেছি। তারপর প্যারাগ্রাফের স্পেসিং কতটুকু হবে সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর H1, প্রত্যেকটা ওয়েবসাইট একটা করে H1 থাকে, H1টাও এসইওর জন্য খুব ইম্পর্টেন্ট। এবং H2 সবচেয়ে বেশি ইউজ হয় H2। এটা হচ্ছে যে এটা খুব এসইও ফ্রেন্ডলি একটা হেডিং। আর বাকিগুলা তেমন একটা ইউজ হয় না। আচ্ছা, এবার যদি বাটনে আসি, আমাদের ওয়েবসাইটে যে বাটনগুলো আমরা এখানে ডিজাইন করব, ওই বাটনগুলো ডিফল্ট ডিজাইন কেমন হবে সেটা আমরা এখানে বাটনের টাইপোগ্রাফিটা, ডিফল্ট টাইপোগ্রাফি কেমন হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতে পারি, বাটনের সাইজটা সিলেক্ট করতে পারি, তারপর ওয়েটটা সিলেক্ট করতে পারি, তারপর হচ্ছে যে এই ট্রান্সফর্ম, স্টাইল, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি।
যেন হচ্ছে ডিফল্ট ভাবে একটা স্টাইল পায় আর কি, মানে আমাদের সময়টা কমানোর জন্য এখান থেকে ডিফল্ট ভাবে বিভিন্ন ডিজাইন গুলা করে রাখতে পারি বা হচ্ছে যে দেখিয়ে দিতে পারি। তারপর টেক্সট শিডিউল, আমরা টেক্সট শিডিউল ইউজ করতে পারি। আচ্ছা, এগুলো আমরা হচ্ছে যখন হচ্ছে যে এখানে প্র্যাকটিক্যালি কাজ করবো একটু পর, তখন আমরা দেখবো, বুঝবো। আচ্ছা, তারপর হচ্ছে যে ইমেজ, ইমেজের ডিফল্ট স্টাইল গুলা দিতে পারি এখান থেকেই। যেমন ইমেজের বর্ডার কি হবে, সলিড না ডটেড, তারপর বর্ডার রেডিয়াস দিতে পারি এখান থেকে। ইমেজের অপাসিটি, অপাসিটি মানে স্বচ্ছতা, সেটা কতটুকু হবে সেটা দিতে পারি। তারপর ইমেজের একটা বক্স শেডও দিতে পারি এখান থেকে। তারপর সিএসএস ফিল্টার, এটা একটু অ্যাডভান্স, আমরা পরে দেখব। তারপর ফর্ম ফিল্ড, আচ্ছা এটা আমরা এলিমেন্টর ফ্লোতে গেলে এটা নিয়ে কাজ করতে পারবো। তারপর এখানে সাইট আইডেন্টিটি যদি আসি, এখানে আমাদের সাইটের নামটা কি হবে সেটা এখান থেকে চেঞ্জ করতে পারি বা এখানে থেকে দিতে পারি। তারপর সাইটের ডেসক্রিপশন বা স্লোগান, এই যে সাইটের নাম, তারপর এখানে হোভার করলে স্লাইডার, এই যে দেখেন এই সাইটের একটা ডেসক্রিপশন আছে নিচে দেখেন, ওই ডেসক্রিপশনটা শো করবে এই এখানে যেটা দিব আর কি। আর এখানে সাইটের নামটা শো করবে। এখানে সাইটের লোগোটা আমরা হচ্ছে এখান থেকে সাইটের লোগো আপলোড করতে পারি। তারপর এখানে সাইটের ফেভ আইকন ইউজ করতে পারি। ফেভ আইকন কোনটা আপনারা চিনছেন? ফেভ আইকন হচ্ছে যে এই যে দেখেন, আমরা যদি এই ওয়েবসাইটে আসি এলিমেন্টরে, এই যে দেখেন এখানে একটা আইকন আছে, ছোট একটা আইকন এলিমেন্টরে। অথবা আমরা যদি গুগল মিটস এর ওয়েবসাইটে আসি, এই যে দেখেন মিটের একটা লোগো আছে, এটাকে বলে ফেভ আইকন। তো আমরা এখানে এই ফেভ আইকনটা এখান থেকে ইউজ করতে পারবো। আচ্ছা, এখন ব্যাকে যাই। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমাদের এই যে পুরো ওয়েবসাইটের এই পুরো পেজের ব্যাকগ্রাউন্ডটা কি হবে। এটা গ্রেডিয়েন্ট আছে, তারপর ক্লাসিক আছে। যদি ক্লাসিকে ক্লিক করি, এখানে শুধু এক কালার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো এই পেজের। আর যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, তাহলে আমরা এখানে মাল্টি কালার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, মাল্টি কালার হবে। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি এবং গ্রেডিয়েন্টের টাইপ ইউজ করতে পারি। লিনিয়ার হবে না রেডিয়াল হবে, সেটাও এখান থেকে চুজ করে দিতে পারি, এটা লিনিয়ার থাকুক। তো এখন আমরা আপাতত এখানে ব্যাকগ্রাউন্ডটা রাখতেছি না, এটা ভালো দেখাচ্ছে না। তারপর মোবাইল ব্রাউজার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে রেসপন্সিভের জন্য। এটা আমরা পরে রেসপন্সিভ নিয়ে যখন কাজ করব সাইটের, তখন দেখব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা রিসেট করে দিই। আচ্ছা, এইবার আসি লেআউটে। আচ্ছা, আমাদের এই যে ওয়েবসাইটটা, এটা কত পিক্সেলের হবে? লাইক এই এলিমেন্টের ওয়েবসাইটে ধরুন, এই পুরা ওয়েবসাইটটা যদি হয় 1200 পিক্সেল, এবং এটা 1200 পিক্সেল হলে এই যে মাঝখানের যে ইয়েগুলা দেখেন, এই যে কন্টেন্ট গুলা, এই কন্টেন্ট গুলা যতটুকু অংশের মধ্যে আছে, সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট উইথ সেটাই, মানে মাঝখানে যে কন্টেন্ট গুলো আছে সেগুলা কতটুকু সাইজ জুড়ে, মানে জায়গা জুড়ে থাকবে, সেটাই আমরা এখান থেকে বলে দিতে পারবো। সো এখানে যেটা আছে সেটাই থাকুক ডিফল্টটা, তা না হলে রেসপন্সিভ ইস্যু হতে পারে। তারপর উইজার্ড স্পেসটা আমরা পরে দেখব, এখন এখানে আমরা প্রিভিউটা দেখতে পাবো না আনফরচুনেটলি। তারপর পেজ টাইটেল সিলেক্টর, তারপর হচ্ছে সিলেক্ট সেকশন ফিট। তো এগুলো আমরা এখন না জানলেও চলবে। তারপর ডিফল্ট পেজ লেআউট, এখান থেকে আমরা হচ্ছে যে ডিফল্ট পেজ লেআউট কি হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করতে পারি বা ফুল উইথ সিলেক্ট করতে পারি। তো আমরা এটা এখানে থিম আছে, থিমই থাকুক। তারপর হচ্ছে যে ব্রেক পয়েন্ট, এখানে ব্রেক পয়েন্টও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ব্রেক পয়েন্ট হচ্ছে যে আমরা যখন রেসপন্সিভ করব মোবাইল বা হচ্ছে ট্যাবলেটের জন্য, তখন ওই ট্যাবলেট ভার্সনে কত পিক্সেলে যায় আমাদের সাইটটা ভেঙে যাবে বা রেসপন্সিভ হবে, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমরা এখানে হাত দেওয়ার দরকার নাই, এখানে হাত দিলে আমাদের রেসপন্সিভ ইস্যু হবে। যেটা আছে ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। যদি দরকার হয় কখনো, তাহলে আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো। ওকে,
তারপর হচ্ছে লাইট বক্স, এখান থেকে আমরা হচ্ছে লাইট বক্স এগুলা এগুলা এখন দরকার নাই, এগুলা আমরা এখন না দেখি। কাস্টম সিএসএস এটা দরকার নাই এখন, কারণ এটা হচ্ছে যে এলিমেন্টর ফ্রি ভার্সনে ইউজ করা যাবে না। তারপর এখানে এডিশনাল সেটিং এ গেলে আমরা হচ্ছে যে ইয়েতে চলে যাবো, এটা অলরেডি আমরা দেখেছি, তো এটা অলরেডি আমরা দেখেছি, এটা এখন দেখার দরকার নাই। আচ্ছা এখন আমি হচ্ছে যে ব্যাকে চলে যাই, ডিসকার্ড সেভ, ওকে। আচ্ছা আপনাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এখন কোশ্চেন করতে পারেন। হ্যাঁ আচ্ছা, এটার জন্য আমাদের সাপোর্ট টিম অলরেডি রেডি আছে। সো আপনি হচ্ছে যে ক্লাস শেষে সাপোর্টে চলে যান, ওনারা হচ্ছে দেখবে, লাইক শেখ ফরিদ ভাই আছে অথবা সারোয়ার ভাই আছে। আচ্ছা এটা আচ্ছা এটা আচ্ছা এটা হচ্ছে যে এখনকার অফ টপিক আজকের, আপনি হচ্ছে যে সাপোর্টে চলে যান, সাপোর্টে অবশ্যই এটা হচ্ছে ফিক্স করা যাবে। আচ্ছা 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 আচ্ছা, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ইনস্টল করেন, ক্লাস শেষে দেখেন, যদি না হয় অবশ্যই আমরা আছি। ঠিক আছে, জি বলেন। হ্যাঁ হ্যাঁ, কাস্টম ফন্ট আমরা ইউজ করতে পারবো যদি এলিমেন্টর প্রোতে চলে যাই। এখন আমরা এলিমেন্টর ফ্রি ইউজ করতেছি, সো আমরা এখন এলিমেন্টর কাস্টম ফন্ট ইউজ করতে পারবো না, ফ্রি ভার্সনে কাস্টম ফন্ট ইউজ করতে পারা যায় না। তখন আপলোড করে তারপর হচ্ছে যে সেটিং থেকে দেখিয়ে দিতে হবে এই। আচ্ছা আমরা সেটা দেখাবো আমরা। হ্যাঁ এলিমেন্টর ফ্রি এবং প্রো দুইটাই আছে, আমরা এখন এলিমেন্টর ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। আচ্ছা থিম এবং টেমপ্লেট, থিম হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটের পুরো একটা স্ট্রাকচার, ফুল কমপ্লিট একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। আর হচ্ছে যে টেমপ্লেট, টেমপ্লেট হচ্ছে যে মনে করেন এক ওয়েবসাইটের বিভিন্ন পার্ট আপনি ডিজাইন করে কাস্টম টেমপ্লেট হিসেবে ইউজ করলেন। লাইক হচ্ছে যে এই এই এলিমেন্টর ওয়েবসাইটের এই হিরো সেকশনটাকে আপনি হচ্ছে যে, আহ, কোথাও থেকে টেমপ্লেট হিসেবে ইম্পোর্ট করলেন বা এক্সপোর্ট করলেন, বা এটাই আপনি সেভ করলেন টেমপ্লেট হিসেবে, এটা একটা টেমপ্লেট। বা পুরো পেজটাকেও একটা টেমপ্লেট হিসেবে সেভ করা যাবে, বা পুরো পেজটাকেও একটা টেমপ্লেট ধরা যাবে। কিন্তু অনেকগুলা পেজ নিয়ে যখন একটা স্ট্রাকচার দাঁড় হবে, তখন সেটাই একটা থিম। আচ্ছা থিম নিয়ে আমরা এখনো আসি নাই, যদিও আমরা হচ্ছে পরে থিম নিয়ে ক্লাস বা ক্লাস করাবো, তখন আমরা হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা এখন আমরা এলিমেন্টের আরো কিছু সেটিং আছে, এই যে এখানে দেখেন এলিমেন্টের সেটিং অপশনে যদি ক্লিক করি, এখান থেকে আরো কিছু সেটিং। আচ্ছা এগুলো কি আমরা দেখেছি? হ্যাঁ এগুলো তো দেখেছি। আচ্ছা এখন এই যে এখানে দেখেন নেভিগেটর অপশন, যদি নেভিগেটর অপশনে ক্লিক করি, এখানে আমরা যে ডিজাইনগুলা করব, এই ডিজাইনগুলা যখন অনেকগুলা ডিজাইন করা হবে, এখানে অনেকগুলা এলিমেন্ট অ্যাড করা হবে, তখন আমাদের বিভিন্ন এলিমেন্ট খুঁজে পাওয়ার জন্য এখানে হচ্ছে যে এই নেভিগেশনটা হেল্প করবে, বা রেসপন্সিভ ডিজাইন করার সময় এই নেভিগেশন অপশনটা অনেক হেল্প করবে। আচ্ছা তারপর হচ্ছে এখানে হিস্টোরি, এখানে আমরা যখন কোনো ডিজাইন করব, তখন ডিজাইন করার পর যদি আমরা হচ্ছে আনফরচুনেটলি সেভ করতে যদি ভুলে যাই বা হচ্ছে ডিলিট করে ফেলি, তখন আমরা এখান থেকে এই হিস্টোরি অপশন থেকে আমরা হচ্ছে এগুলা হচ্ছে আবার ব্যাকে নিয়ে আসতে পারবো এই হিস্টোরি প্যানেল থেকে। তারপর এটা হচ্ছে রেসপন্সিভ মোড, এটা আমরা যখন হচ্ছে যে রেসপন্সিভ ডিজাইন নিয়ে কাজ করব, তখন আমরা এটা দেখব মোবাইলে কেমন দেখা যাবে, ট্যাবলেটে কেমন দেখা যাবে, এটা আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো। তারপর হচ্ছে যে প্রিভিউ চেঞ্জ। আচ্ছা আমরা একটা পেজ ডিজাইন করার পর প্রথমে আমরা আপডেটে ক্লিক করব।
তারপর হচ্ছে যে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আমরা এই যে প্রিভিউ চেঞ্জে ক্লিক করতে পারি। এখান থেকে ডিজাইনটা কেমন হয়েছে সাইটটা প্রিভিউ দেখতে পারি। যদি এটা এখন আমরা কিছুই করি নাই, ডিজাইন কিছুই করি নাই, এটা একটা ব্ল্যাঙ্ক, সব সো ব্ল্যাঙ্কই দেখাচ্ছে। আচ্ছা, তারপর এই যে এখানে দেখেন আমরা পুরো পেজটা ডিজাইন করার পর আমরা চাইলে এখান থেকে পুরো পেজটা টেমপ্লেট হিসেবে সেভ করতে পারবো, যেন পরবর্তীতে ইউজ করতে পারি অন্য কোনো ক্লায়েন্টের জন্য। মানে তখন আমাদের ইজি হয়ে যাবে। যখন আমরা একটা টেমপ্লেট হিসেবে পুরো পেজটা ডিজাইন সেভ করে ফেলবো, তখন আমরা হচ্ছে বারবার যেন ডিজাইন না করা লাগে, এটাই টেমপ্লেট হিসেবে সেভ করে এক্সপোর্ট করে আবার হচ্ছে যখন কোনো ক্লায়েন্টের কাজের প্রয়োজন হবে তখন আমরা এটা ইম্পোর্ট করে এটা এডিট টিডিট করে ইজিলি কাজ করে ফেলতে পারবো। এখান থেকে সেভ অ্যাজ এ টেমপ্লেটে ক্লিক করলে এই পুরো পেজটা আমরা টেমপ্লেট হিসেবে সেভ করে ফেলতে পারবো। সো এটা আমরা এখন করব না, আমরা এখনো ডিজাইন টিজাইন কিছুই করিনি। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে আমাদের ডিজাইনে চলে আসি। এই যে এখানে 9টা ডট ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। তারপর এই যে এটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে এলিমেন্টার উইজেট, এক একটা উইজেট, এগুলো দিয়ে আমরা হচ্ছে যে ওয়েবসাইটের বিভিন্ন অংশ ক্রিয়েট করব। এগুলো এক একটা উইজেট। আচ্ছা, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে প্লাস আইকনে ক্লিক হোভার করলে দেখবেন যে এটা হচ্ছে অ্যাড নিউ সেকশন আর হচ্ছে যে অ্যাড নিউ টেমপ্লেট, অ্যাড টেমপ্লেট। এখান থেকে আমরা নতুন সেকশন অ্যাড করতে পারবো আর এখান থেকে হচ্ছে আমাদের প্রি বিল্ড টেমপ্লেট ইউজ করতে পারবো। যদি আগের কোনো টেমপ্লেট ডিজাইন করা থাকে, সাইট ডিজাইন করা থাকে পেজ, তখন ওইটা টেমপ্লেট হিসেবে এখান থেকে আপলোড করে ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা হচ্ছে স্কেচ থেকে যেহেতু ডিজাইন করব, আচ্ছা এখন যদি আমি প্লাস আইকনে ক্লিক করি, এখন আমরা হচ্ছে যে এখানে দেখতে পারবো যে এটা একটা সেকশন, সেকশনের এই যে কয়টা আমরা হচ্ছে যে নিব, কয়টা কলাম নিব, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। লাইক হচ্ছে এলিমেন্টারে যদি আসি, এটা যদি আমরা পুরোটা একটা সেকশন ধরি, এই wait, এই পুরো ওয়েবসাইটটা, এই পার্টটা যদি পুরোটা একটা সেকশন ধরি, তাহলে এগুলো হচ্ছে এক একটা ইয়া এগুলো এক একটা কলাম। লাইক এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এখানে 4টা কলাম আছে। তো আমাদের ওয়েবসাইট বিল্ড করতে হলে এরকম সেকশন এবং কলাম নিয়ে প্রচুর কাজ করতে হবে। তো এগুলো এক একটা সেকশন এবং কলামের মধ্যে সবগুলা এই কন্টেন্ট গুলো আছে, সবগুলা একটা কলাম এবং সেকশন এবং কলামের মধ্যে আছে। তো আমরা এখন যদি এক কলাম নেই, এটা একটা এক কলামের সেকশন, এটা 2 কলামের সেকশন, এটা 3 কলামের সেকশন। যখন আমাদের যেটা দরকার হবে, লাইক আমাদের যদি এরকম ডিজাইন করার প্রয়োজন হয়, তখন আমরা 3টা কলামের সেকশন নিব। যখন আমাদের এরকম 4টা কলামের ডিজাইন দরকার হয়, তখন আমরা 4টা কলামের সেকশন নিব। আচ্ছা, আমরা প্রথমে একটা কলামের সেকশনই নিই। আচ্ছা, সেকশন অ্যাড হয়ে গেছে। এখন এই যে সেকশন অ্যাড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তারপর হচ্ছে যে এখানে ডট ডট সাইন, তারপর এখানে ক্লোজ। প্লাস আইকনে ক্লিক করলে আমরা আরো সেকশন অ্যাড করতে পারবো, এটার উপরে আরেকটা সেকশন অ্যাড করতে পারবো। এবং ডট ডট সাইনে ক্লিক করলে আমরা এই সেকশনটা বিভিন্ন সেটিং এডিট করতে পারবো। এখানে এই সেকশনটা উইথ কতটুকু হবে, এটা কি ফুল উইথ হবে না বক্স উইথ হবে, এটা এখান থেকে ডিক্লেয়ার করতে পারবো। আচ্ছা, সেকশনটা একটা কালার দেই তাহলে বুঝতে পারবেন। এবং
এই কলামটা একটা কালার দিই। ওকে, এখন যদি এই সেকশনের ইয়েতে এডিট সেকশনে ক্লিক করি, তাহলে এখন লেআউটে ক্লিক করি। এখন আমরা এই যে সেকশনের যে কলামটা আছে, এই কলামটার উইডথ কতটুকু হবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আবার এখান থেকে চাইলে আমরা এই এটাকে পুরা ফুল উইডথ করে ফেলতে পারবো। এটা এখন ফুল উইডথ হয়ে গেছে। তো আমরা এটা বক্স উইডথে রাখলাম। যখন কোনো অনেক ক্লায়েন্টের প্রয়োজন হতে পারে ফুল উইডথের ওয়েবসাইট, আবার কোনো ক্লায়েন্টের প্রয়োজন হতে পারে বক্স উইডথের ওয়েবসাইট। ম্যাক্সিমাম ওয়েবসাইটই বক্স উইডথেরই হয়ে থাকে। তারপর এটা হচ্ছে আমরা এখান থেকে সেকশনের লেআউটটা এখান থেকে ইয়ে করতে পারবো, সিলেক্ট করে নিতে পারবো। তারপর হচ্ছে কলাম গ্যাপ, এখানে যখন 2-3টা কলাম হবে, এই কলামগুলোর মধ্যে গ্যাপ কতটুকু হবে সেটা আমরা এখান থেকে দেখে দিতে পারবো। তারপর হাইট, এই সেকশনটার হাইট কতটুকু হবে, যদি আমি এখানে মিনিমাম হাইটে ক্লিক করি, তাহলে এই যে দেখেন এখান থেকে আমরা এটা হাইট সিলেক্ট করতে পারি, দেখিয়ে দিতে পারি। বা এখানে ফিট টু স্ক্রিনে ক্লিক করলে পুরা পেজটার সাথে মানে পুরা এখানে যতটুকু ভিউ আছে অতটুকু নিয়ে ও হচ্ছে যে ফিট হয়ে যাবে। ডিফল্টই রাখলাম এখান থেকে। তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, এই সেকশনের মধ্যে, সেকশনের কলামের মধ্যে যদি কন্টেন্ট থাকে, কোনো কন্টেন্ট থাকে লাইক টেক্সট, ইমেজ, তখন আমরা এই ইমেজগুলাকে কোন পজিশনে রাখবো, তখন আমরা এখান থেকে চাইলে টপে রাখতে পারবো, মিডলে রাখতে পারবো, বটমে রাখতে পারবো। ওভারফ্লো, ওভারফ্লো ডিফল্টই থাকুক, যদি কোনো প্রবলেম না হয় ডিফল্টই থাকুক। তারপর হচ্ছে স্ট্রেস সেকশন, এখান থেকে আমরা হচ্ছে যে এই সেকশনটা আছে না, এই সেকশনটাকে আমরা চাইলে স্ট্রেস করে ফেলতে পারবো। স্ট্রেস করলে একটু উইডথটা এখন বোঝা যাচ্ছে না, যখন কোনো এলিমেন্ট অ্যাড করবো তখন বোঝা যাবে। মানে এই সেকশনের সাথে মানে একটু উইডথটা একটু বেড়ে যাবে, একটু মিলে যাবে, স্ট্রেস হয়ে যাবে। তারপর হচ্ছে HTML ট্যাগ, এখান থেকে আমরা হচ্ছে HTML ট্যাগ সিলেক্ট করতে পারি। এই ডিজাইনটা কি আকারে হবে, এটা কি ডিভ আকারে হবে নাকি হেডার আকারে হবে নাকি নাকি হচ্ছে ফুটার আকারে হবে, এটা সিলেক্ট করে দিতে পারবো। তারপর স্ট্রাকচার, আচ্ছা এটা এখন দরকার নাই। স্টাইলে যদি আসি, আমরা কিন্তু এই সেকশন সেটিং নিয়ে কথা বলতেছি, কাজ করতেছি। তারপর এখান থেকে এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখতে পাচ্ছেন কালো, এখন লাল। তারপর এখানে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজও ইউজ করতে পারবো, সেকশনের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজও ইউজ করতে পারবো। যদি একটা ইমেজ নিয়ে আসি, amplus.com, pixel.com, এগুলা থেকে ফ্রিতে ভালো ইমেজ ডাউনলোড করা যায় হাই রেজুলেশনের। এই ইমেজটি ডাউনলোড করি। আচ্ছা এখন যদি ইমেজটা আপলোড করি, এখানে এখান থেকে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। আচ্ছা এই যে এখান থেকে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, ইমেজটা আপলোড হয়ে যাচ্ছে। তারপর ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটাকে রিসেট করে দিই, এটা দরকার নেই। এখানে ইমেজটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে কোনো কন্টেন্ট নাই, কোনো ইমেজ টেক্সট কোনো কিছুই আমরা এখানে বসাই নাই, এই কারণে হচ্ছে যে ইমেজটা শো করতেছে না। এটা একটা কালারটা চেঞ্জ করে দিই, এখানে আরো অনেক কন্টেন্ট দিতে হবে, তখন ইমেজটা শো করবে। যেহেতু ইমেজটা অনেক বড় সাইজের, তো এটা আমরা পরে দেখতেছি।
নতুন সেকশন নিলাম এবং সেকশনে আমরা চাইলে এখানে সেকশনের কলাম সংখ্যা বাড়াতে পারি। এখানে রাইট ক্লিক করে অ্যাড নিউ কলামে ক্লিক করে কলাম বাড়াতে পারি। এখানে 2টা কলাম হয়েছে, আবার যদি আর অ্যাড নিউ করি আবার আরেকটা কলাম অ্যাড হবে। এভাবে আমরা যত কলাম দরকার অতগুলা কলাম এখান থেকে অ্যাড করতে পারবো। সো আবার যদি সেকশন সেটিং এ চলে আসি, এই যে আমরা অ্যাডভান্স সেটিংটা দেখি নাই, অ্যাডভান্স সেটিং এ যদি চলে আসি এখান থেকে আমরা এই সেকশনের মার্জিন দিতে পারবো, প্যাডিং দিতে পারবো। তো মার্জিন যদি দিই, দেখেন মার্জিনটা কিভাবে কাজ করে। মার্জিন যদি টপ দিই, এটা টপ থেকে নিচের দিকে চলে আসবে, বটম দিক থেকে সরে আসবে। প্যাডিং প্যাডিং দিলে চারদিকে আচ্ছা প্যাডিং দিলে এটার যে ভিতরের যে ইয়াটা আছে, ভিতরের এলিমেন্ট গুলার সাথে এটা দূরত্ব বেড়ে যাবে প্যাডিং দিলে। তারপর হচ্ছে জেড ইন্ডেক্স। আচ্ছা এটা আমরা এখন বোঝার দরকার নেই, পরে বদলে হবে। এখানে সিএসএস আইডি, সিএসএস ক্লাস, মানে আমরা যখন আমরা কাস্টম সিএসএস ইউজ করব তখন আমরা এগুলা নিয়ে কাজ করব, সিএসএস ক্লাস, সিএসএস আইডি। এবং এটা এলিমেন্টর ফ্রি ভার্সনে अवेलेबल না। আমরা যখন এলিমেন্টর প্রো ভার্সন ইউজ করব তখন হচ্ছে সিএসএস ক্লাস এবং আইডি নিয়ে কাজ করতে পারবো। তারপর হচ্ছে এখানে মোশন ইফেক্ট। মোশন ইফেক্টে এই যে এই সেকশনটা যখন লোড হবে তখন মানে যখন পেজটা লোড হবে তখন এই সেকশনটার কেমন ইয়ে হবে, এটা হচ্ছে কেমন ইন্টারেক্ট হবে, তখন এখান থেকে আমরা হচ্ছে প্যাড ইন করতে পারি, প্যাড ডাউন করতে পারি, বা প্যাড লেফট করতে পারি। প্যাড লেফট করলে লেফট থেকে আসবে। তো এটা হচ্ছে অ্যানিমেশন, বিভিন্ন টাইপের অ্যানিমেশন দিতে পারি এখান থেকে। এবং এখান থেকে অ্যানিমেশন দিলে মানে কত সেকেন্ড পর এই এই অ্যানিমেশনটা শুরু হবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। 500 600 মিলি সেকেন্ড পর এটা শুরু হবে, মানে পেজটা লোড হওয়ার 600 মিলি সেকেন্ড বা 800 মিলি সেকেন্ড পর এই অ্যানিমেশনটা শো করবে। তারপর হচ্ছে যে রেসপন্সিভ। রেসপন্সিভ পার্টটা নিয়ে এখন আমরা কাজ করব না। এখান থেকে হচ্ছে যে আমরা চাইলে মোবাইলের জন্য হাইড করে ফেলতে পারবো, ট্যাবলেটের জন্য হাইড করে ফেলতে পারবো। সো এটা আমরা রেসপন্সিভ পার্টে গিয়ে এইগুলা দেখব। তারপর হচ্ছে যে অ্যাট্রিবিউট, এটাও এলিমেন্টর ফ্রি ভার্সনে अवेलेबल না। তো কাস্টম সিএসএস, এটাও এলিমেন্টর ফ্রিতে अवेलेबल না। আমাদের জন্য এটার জন্য এলিমেন্টর প্রো প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমরা এখন এলিমেন্টর ফ্রি নিয়ে কাজ করতেছি, ফ্রিটাই দেখি আজকে। আচ্ছা এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? হ্যালো, এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আপনারা ভিডিওটা ক্লাস শেষে ভিডিওটা 3-4 বার করে দেখবেন, তাহলে হচ্ছে যে ক্লিয়ার হবেন। কারণ আমরা ডে বাই ডে আমরা আরো ডিপে চলে যাব ওয়েবের, এটা তো কিছুই না। হ্যালো, আচ্ছা এখন আমরা হচ্ছে যে টেক্সট নিয়ে কাজ করব, টেক্সট উইজেট নিয়ে। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা আমরা হচ্ছে টেক্সট উইজেট নিয়ে কাজ করব, এলিমেন্টর টেক্সট উইজেট। এই টেক্সট উইজেট এখান থেকে টেনে ডাবল ক্লিক করে টেনে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। এবং এখানে দেখবো ড্র্যাগ এন্ড ড্রপ করার পর এখানে দেখবো যে এই পিছনে একটা কালার আসছে কিনা। যখনই কালার আসছে তখনই বুঝবো যে এটা হচ্ছে এখানে বসবে। এখানে ছেড়ে দিলাম, দিস ইজ টেক্সট। তো এটা একটা টেক্সট। তো আমরা এই টেক্সটটাকে আমরা এখন বিভিন্ন স্টাইলিং করব। এখান থেকে আমরা টেক্সটের সাইজ কি হবে, স্মল হবে না মিডিয়াম হবে না লার্জ হবে সেটা সিলেক্ট করে দিতে পারবো। স্মল হলে স্মলে ক্লিক করব, মিডিয়াম হলে মিডিয়ামে ক্লিক করব। তারপর এই যে টেক্সটটা, এটা আমরা হচ্ছে যে কি হিসেবে ইউজ করব, H1 নাকি H2 না H3, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট।
তো আমরা যদি এটা যদি হেডিং হয় অবশ্যই হচ্ছে যে H2 সিলেক্ট করব, H2 সিলেক্ট করব এসইউর জন্য। এবং এই টেক্সটটা এখন তো লেফট অ্যালাইনে আছে, এটাকে যদি আমরা মিডল অ্যালাইনে নিতে চাই তাহলে আমরা এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে, এই টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো এখান থেকে ইয়ে করতে পারবো। এই যে লেফট আছে, এখন সেন্টার, এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাইটা এখন বুঝতেছি না, কারণ হচ্ছে এখানে লেখা লেখা খুবই কম আছে। যদি লেখার সংখ্যাটা বাড়িয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন এটা লেফট আছে, তারপর সেন্টার, তারপর হচ্ছে যে রাইট। এখন যদি জাস্টিফাই ক্লিক করি, এখন দেখেন এটা পুরা সেকশন মানে পুরা কলাম জুড়ে দেখেন আছে। আমরা এই জিনিসটা বুঝতে পারবো ভালো করে যখন আমরা নিউজ পেপার সাইটে দেখবো। নিউজ পেপার সাইটে কিন্তু লেখা সবসময় জাস্টিফাইড থাকে। লাইক যদি প্রথম আলো সাইটে যদি যাই, প্রথম আলো, পিআর প্রথম আলো, আচ্ছা এই যে দেখেন প্রথম আলোর যে কলামগুলো দেখেন, কলামগুলাতে লেখাগুলা জাস্টিফাইড অ্যালাইন আছে। তো এগুলা হচ্ছে যে আপনার ব্লগ সাইটে বা হচ্ছে যে নিউজ পোর্টাল সাইটে জাস্টিফাইড অ্যালাইন গুলা ইউজ হয় বেশি। আচ্ছা, তো জাস্টিফাইড খুবই কম ইউজ হয়। আমরা বেশিরভাগ হচ্ছে লেফট বা সেন্টার বা রাইট অ্যালাইন এগুলো নিয়ে বেশিরভাগ কাজ করব। তো লেফট নিয়ে আসলাম। তারপর হচ্ছে যে এই টেক্সটটাকে আমরা চাইলে লিঙ্ক আপ করতে পারবো এখান থেকে। আমরা চাইলে আমাদের যে কোনো লিঙ্ক দিতে পারবো এখান থেকে। লাইক হচ্ছে যে এখান থেকে যদি এই লিঙ্ক আপ করে দেই তাহলে এই টেক্সটে ক্লিক করলে এই যে লিঙ্ক দেব সেই লিঙ্কে চলে যাবে। আচ্ছা, এটা এখন দরকার নাই। আবার চাইলে যে এখানে লিঙ্ক অপশন, এখান থেকে আমরা চাইলে ডাইনামিক্যালি বিভিন্ন লিঙ্ক আপ করে দিতে পারবো এখান থেকে। এখন আমরা যখন এই লিঙ্কটা এখানে বসাবো, লিঙ্কটা যখন ক্লিক করবে, যখন আমাদের সাইটে ক্লিক করবে, তখন লিঙ্কটা কি ডিরেক্ট ওপেন হবে নাকি হচ্ছে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, আগে লিঙ্কটা এখানে বসাই। google.com আপডেট দিই। এখন যদি এটা প্রিভিউতে যাই, আচ্ছা এই যে টেক্সটটা আছে, এখন দেখেন টেক্সটটাতে নিয়ে গেলে একটা কার্সর আসে এবং হচ্ছে গুগল, আমরা যদি এখন ক্লিক করি এটা গুগলে চলে যাবে। কিন্তু আমরা যেটা চাচ্ছি, দেখে আসি, আমরা চাচ্ছি যে যখন এই টেক্সটে ক্লিক করা হবে তখন যেন নতুন একটা ট্যাবে ওপেন হয়। তখন সেটা করার জন্য আমরা হচ্ছে যে ওপেন নিউ ট্যাব, ওপেন ইন নিউ উইন্ডো, এটাতে ক্লিক করব। তাহলে যদি আপডেট দিই তাহলে আমরা চেঞ্জটা দেখতে পাবো। আচ্ছা, এখন যদি ক্লিক করি দেখেন নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হচ্ছে, নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হয়েছে। তো এটাই হচ্ছে যে ওপেন ইন নিউ উইন্ডো অপশনের সুবিধা। তারপর অ্যাড নো পলু, এটা হচ্ছে এসইউর জন্য, এটা এখন দরকার নাই। তারপর এখানে কাস্টম অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, এটাও এখন দরকার নাই। তারপর হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে ডাইনামিক ট্যাগ, এখানে আমরা ডাইনামিক্যালি বিভিন্ন লিঙ্ক আপ করতে পারি, বিভিন্ন লিঙ্ক পেজের লিঙ্ক করতে পারি। সো এটা ফ্রি ভার্সনে এভেলেবল না, এটার জন্য আমাদের প্রো ভার্সনে যেতে হবে। তারপর আসি যে স্টাইল ট্যাবে, এখান থেকে এই লেখাটার কালার কি হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে লেখার কালার সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে টাইপোগ্রাফি, এখান থেকে আমরা এই যে লেখাটা ফন্ট কি হবে, এখান থেকে ফন্ট এই যে স্টাইলটা কি হবে আর কি সেটা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে যে ফন্ট সাইজ, এখান থেকে আমরা ফন্ট সাইজটা সিলেক্ট করে দিতে পারবো। তখন বুঝাইছিলাম তখন কিন্তু আপনারা অনেকেই বোঝেন না, এখন আশা করি বুঝবেন। এই গ্লোবাল ফন্ট নিয়ে যখন দেখাইছিলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি বিষয়টা। এখন হচ্ছে ফন্ট ওয়েট,
এখান থেকে আমরা ফন্ট ওয়েটটা সিলেক্ট করতে পারি। 400 দিলে ফন্টের যে সাইজটা বা মোটা যে ফন্টের যে ইয়েটা আছে মানে স্বাস্থ্য এটা কমে যাবে, চিকন হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে 200 পিক্সেল দিলে এটা আরো চিকন হবে, 900 পিক্সেল দিলে আরো মোটা হবে। তো এখান থেকে আমরা ফন্ট ওয়েটটা এখান থেকে আমরা ইয়ে করতে পারবো, মেনটেনেন্স করতে পারবো। তারপর হচ্ছে ট্রান্সফর্ম। এখানে এই যে লেখাটা এটা ট্রান্সফর্ম কি হবে, আপার কেস না লোয়ার কেস? আপার কেসে দিলে সবগুলা লেখা সবগুলা বড় হাতের হবে, যদি লোয়ার কেস দেই তাহলে হচ্ছে সবগুলা ছোট হাতের হবে, যদি ক্যাপিটালাইজ দেই সবগুলার প্রথম অক্ষর বড় হাতের হবে। তারপর হচ্ছে নর্মাল হচ্ছে যে আমরা নর্মাল যেটা লিখছি সেটাই আসবে এখানে। তারপর হচ্ছে স্টাইল। স্টাইলে আমরা এই যে লেখাটা হচ্ছে যে চাইলে বেসিক্যালি সাধারণত নর্মালি থাকে ডিফল্ট ভাবে, আমরা চাইলে এটাকে ইটালিক করতে পারি। ইটালিক করলে লেখাটা একটু বাঁকা হয়ে যাবে, দেখেন একটু বাঁকা হয়ে গেছে। তারপর অবলিক। অবলিক এটা হচ্ছে এটার কোনো কাজ নাই এখন। তারপর হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশন আমরা চাইলে এই লেখাটা ডেকোরেশন চেঞ্জ করতে পারবো, এটাকে আন্ডারলাইন দিতে পারবো, মানে নিচে একটা দাগ আসছে দেখেন, এটা হচ্ছে আন্ডারলাইন। তারপর ওভারলাইন দিতে পারবো। ওভারলাইন হচ্ছে যে লেখাটার উপর দিয়ে একটা লাইন হবে। তারপর লাইন থ্রু। আচ্ছা লাইন থ্রু, আচ্ছা বলেন তো লাইন থ্রু এই যে এই অপশনটা কোন কোন ওয়েবসাইটে বেশি ইউজ হয় বা কোন কোন ওয়েবসাইটে কোন পার্টে বেশি ইউজ হয়, কেউ কি জানেন? এই যে হ্যাঁ রাইট, হ্যাঁ রাইট রাইট, ই কমার্স সাইটে এইটা ইউজ হয়, আপনার বিভিন্ন অফারের মধ্যে ইউজ হয় এগুলা। তারপর হচ্ছে যে নাম। নাম মানে হচ্ছে যে কিছুই না, ডিফল্ট যেটা আছে সেটাই। তারপর হচ্ছে যে লাইন হাইট। এই লেখাটা লাইন হাইট কি হবে এখান থেকে নির্ধারণ করতে পারি, মানে একটা এই যে দেখেন এই যে লেখাটার দূরত্ব, লাইন হাইট মানে একটা লেখা থেকে আরেকটা লেখার দূরত্ব কতটুকু হবে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। লাইন হাইটটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তারপর হচ্ছে যে লেটার স্পেসিং। লেটার স্পেসিং বলতে এই যে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কতটুকু হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি, একটা লেখা থেকে আরেকটা লেখার দূরত্ব কতটুকু হবে, এখান থেকে আমরা সেটা সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে ওয়ার্ড স্পেসিং, মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব এখান থেকে আমরা ইয়ে করতে পারবো, মেনটেন করতে পারবো। এবার আসি আমরা অ্যাডভান্স ট্যাবে। এখানে আমরা মার্জিন দিতে পারবো, এই লেখাটার মার্জিন টপ, আমরা যদি টপ থেকে একটু নিচের দিকে সরিয়ে আনতে চাই তাহলে হচ্ছে এটা প্রথমে এখন যদি মার্জিন দেই চারদিক থেকে মার্জিন পাবে, আমাদেরকে প্রথমে মার্জিনটা ভাঙতে হবে। এই মার্জিনটা এখান থেকে যে লিঙ্কটা আছে লিঙ্কটা ভাঙতে হবে, এখানে ক্লিক করলে লিঙ্কটা ভেঙে যাবে। এবার যদি আমি মার্জিন এটাকে নিচে নামাতে চাই তাহলে মার্জিন টপ দিতে হবে, এই এখানে ক্লিক করলে টপে চলে আসবে, টপ থেকে মার্জিন পাবে। আবার চাইলে আপনি এখান থেকে কাস্টম ইউজ করতে পারবেন ভ্যালু। আবার এখানে দেখেন এই যে মার্জিন পিক্সেল ইএম পার্সেন্টেজ আর ইএম, এগুলো হচ্ছে এক একটা একক। পিক্সেল হচ্ছে যে আপনি কত পিক্সেল মার্জিন দিবেন, আমরা বেসিকলি বেশিরভাগ সময় পিক্সেল ইউজ করব, এবং ইএম পার্সেন্টেজ এগুলো খুব কম ইউজ হয়, এগুলো এক একটা একক। সো আমরা সবসময় পিক্সেল ইউজ করবো বেশিরভাগ সময়। বা রেসপন্সিভের সময় আমরা হচ্ছে পার্সেন্টেজটা ইউজ করব, রেসপন্সিভ ডিজাইন করার সময়। তারপর হচ্ছে প্যাডিং। প্যাডিংও আমরা যদি এখন প্যাডিং দেই চারদিক থেকেই প্যাডিং পাবে, মানে চারদিক থেকে প্যাডিং পাবে, লেখাগুলো মাঝখানে চলে আসবে, লেখাগুলো চারদিক থেকে একটা প্যাডিং পাবে। তো আমরা চারদিক থেকে না দিয়ে আমরা যদি লেফট বা রাইটে দিতে চাই তাহলে আমরা আমাদের আগে লিঙ্কটা ভাঙতে হবে, লিঙ্কটা ভাঙলাম। তারপর আমি হচ্ছে প্যাডিংটা লেফট থেকে দিব, তো লেফট থেকে দিলে এখানে এই যে লেফটে প্যাডিং দিলাম, লেফট থেকে সরে আসলো। আমি চাইলে রাইট থেকে আরেকটু সরিয়ে দিতে পারি, তাহলে রাইট থেকে সরে আসবে। রাইট থেকে অনেক বেশি দিতে হবে পেলো। আচ্ছা, এটা যতটুকু দরকার ততটুকু দিব। তারপর হচ্ছে যে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সটা আমরা এখন দেখবো না, জেড ইন্ডেক্সটা হচ্ছে এটা আমরা হচ্ছে একটু অ্যাডভান্স, আমরা পরে দেখব, যখন আরো অ্যাডভান্স লেভেলে যাব তখন দেখব।
সিএসএস আইডি বা ক্লাস এগুলো হচ্ছে ফ্রি ভার্সনে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারবো না, প্রো ভার্সনে যেতে হবে এগুলোর জন্য কাজ করার জন্য। তারপর এখানে হচ্ছে মোশন ইফেক্ট। এখানে আমরা এই লেখাটাকে বিভিন্ন ইফেক্ট দিতে পারি। মোশন ইফেক্ট, এখানে ফ্যাড ইন দিলে এটা ফ্যাড ইন হবে। এখানে ফ্যাড ইনটা কি ফাস্ট হবে না নর্মাল হবে, আমরা যদি ফাস্ট দিই ফাস্ট হবে, স্লো দিলে স্লো হবে, নর্মাল দিলে নর্মাল হবে। স্লো যদি দেই স্লোলি মানে খুব আস্তে আস্তে এটা হচ্ছে এই অ্যানিমেশনটা কাজ করবে। এবং অ্যানিমেশন ডিলেটা আমরা হচ্ছে কত সেকেন্ড পর বা কত মিলি সেকেন্ড, এমএস মানে হচ্ছে মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। তো আমরা হচ্ছে এখানে আমাদের যত মিলি সেকেন্ড দরকার তত মিলি সেকেন্ড এখান থেকে বসিয়ে দিব, মানে কতক্ষণ পরে এই অ্যানিমেশনটা শো করবে। তারপর হচ্ছে ট্রান্সফর্ম। এটা হচ্ছে ট্রান্সফর্ম কি রুটেড হবে নাকি এখান থেকে আমরা এটা এই লেখাটাকে রুটেড করে ফেলতে পারবো, যে কোনো দিকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, আমাদের মতো করে যে কোনো দিকে নিতে পারবো। তারপর এটা থ্রি থ্রি ডি রুটেড, আমরা চাইলে এটাকে 3D রুটেডও করতে পারবো, মানে থ্রি ডি আকারে হবে। এই যে দেখেন এখান থেকে 3D করে ফেলতে পারবো। রুটেড ওয়াই ওয়াই অক্ষ বরাবর রোটেট করতে পারবো, এটা হচ্ছে 3D রোটেট। পার্সপেক্টিভ করতে পারবো। আচ্ছা, রিসেট দেই। আচ্ছা, আমার কোনো একটা ডিজাইন যদি আমার ধরেন এই ডিজাইনটা আমি করছি কিন্তু ডিজাইনটা ভালো লাগতেছে না, আমি যদি আমার আগে পূর্বের ডিজাইনে চলে আসতে চাই এখানে, তাহলে আমি এই যে এখানে দেখেন ব্যাক টু ডিফল্ট, এই ব্যাক টু ডিফল্টে ক্লিক করলে এটা ডিফল্ট যেটা আছে ওই আগের মতো হয়ে যাবে, ওই অ্যানিমেশনটা আর কাজ করবে না, আগে যা ছিল তাই হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিলেও এটা হবে। আবার এখান থেকে হিস্টোরি থেকে আমরা হচ্ছে যে পূর্বের পূর্বের ইয়েতে চলে যেতে পারবো। এখানে আমি যদি একটু আগে যে ডিজাইনটা করছি ওই ডিজাইনে ফিরে যেতে চাই, এই যে এখানে ক্লিক করলে চলে যেতে পারবো। এবং চলে যায় যদি আমার ডিজাইনটা এটাই দরকার হয় তাহলে আপডেটে ক্লিক করব, আপডেটে ক্লিক করলে এটা ডিজাইনটা সেভ হবে, তা না হলে হবে না। তো আমি আবার আগের পর্যায়ে চলে যাই। ওকে, তারপর অ্যাডভান্স ছিলাম, মোশন, এখান থেকে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে অফসেট, তারপর স্কেল, এখান থেকে অফসেট ইউজ করতে পারবো। অফসেট এক্স অক্ষ বরাবর, অফসেট ওয়াই অক্ষ বরাবর, এটাও দরকার নাই, ডিফল্ট করে দিলাম। তারপর স্কেল করতে পারবো এখান থেকে আমরা স্কেল করতে পারবো আমাদের ইচ্ছে মতো, অনেকটা জুম ইন জুম আউটের মতো। তারপর স্কিউ করতে পারবো, স্কিউ এক্স অক্ষ বরাবর স্কিউ করতে পারবো বা ওয়াই অক্ষ বরাবর। এই দেখেন স্কিউ, ফিরে যাই। তারপর হচ্ছে ফ্লিপ টু হরিজন্টাল, ফ্লিপ টু ভার্টিক্যাল, আমরা চাইলে হরিজন্টালি ফ্লিপ করতে পারবো, মানে ঘুরে যাবে আর কি। আমরা চাইলে ভার্টিক্যালি ফ্লিপ করতে পারবো। তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, এই লেখাটার ব্যাকগ্রাউন্ড কি হবে। ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা হচ্ছে যে সাধারণ কালার দিতে পারি, যে কোনো কালার ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, বা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে দুইটা কালার বা দুইটা কালার আমরা একসাথে ইউজ করতে পারবো। প্রথম কালারটা যদি দেই একটু ব্লু, দ্বিতীয়টা রেড, তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, মানে দুইটা কালারের সমন্বয় ডিজাইন। তারপর হচ্ছে এখানে লোকেশন, লোকেশন মানে হচ্ছে কতটুকু লোকেশন থেকে গ্রেডিয়েন্টটা শুরু হবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে এই প্রথম ইয়েটার। তারপর হচ্ছে যে সেকেন্ড কালার, দ্বিতীয় কালার রেড কালারের লোকেশন কোথা থেকে শুরু হবে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারবো। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট টাইপ, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টাইপ সিলেক্ট করতে পারবো। এখন হচ্ছে যে এটা লিনিয়ার টাইপে আছে, আমরা চাইলে রেডিয়াল টাইপে ব্যবহার করতে পারি। এই গ্রেডিয়েন্টটা মানে মাঝখান থেকে শুরু হবে, গ্রেডিয়েন্টটা মাঝখান থেকে। তারপর হচ্ছে যে টাইপ, আচ্ছা এটা দেখাইছি। তারপর পজিশন, পজিশন কি সেন্টার হবে, সেন্টার সেন্টার হবে না সেন্টার লেফট হবে না সেন্টার রাইট হবে, এই গ্রেডিয়েন্ট এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এই যে দেখেন গ্রেডিয়েন্টের পজিশন কোথা থেকে শুরু হবে, সেন্টার সেন্টারই রাখলাম। সেন্টার রাইট হলে রাইট থেকে শুরু হবে, টপ লেফট হলে টপ লেফট থেকে শুরু হবে।
আচ্ছা এটা আমরা সেন্টারই রাখি। তারপর হচ্ছে যে বর্ডার এখানে আমরা এই যে, আচ্ছা এই ডিজাইনটা আমি একটু ব্যাকে চলে যাই, ডিজাইনটা ভালো লাগতেছে না। আপনারা এগুলা নিয়ে এনাফ টাইম নিয়ে প্র্যাকটিস করতে হবে। এই দেখেন আমি ব্যাকে চলে আসতেছি হিস্টোরি প্যানেল ইউজ করে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা চাইলে ইমেজও ইউজ করতে পারবো। এই লেখাটার ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে একটু আগে যে ইমেজটা আমরা আপলোড করেছিলাম সেটাই এখন দেখাচ্ছি। আচ্ছা সামহাউ আমরা যে ডিফল্ট ডিজাইন করেছিলাম ওই ডিজাইনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, সাইড সেটিং এ যাইয়া ওই কালারটা পাচ্ছে। আনফরচুনেটলি ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটা পাচ্ছে না। তো সেটার জন্য আমাদের হচ্ছে যে ডিফল্ট যে সাইড সেটিং আছে ওই সাইড সেটিং এ এই ইস্যুটা সলভ করতে হবে। তো এটা আমি এখন দেখাচ্ছি না, এখন দেখালে অনেক সময় নিয়ে নিবে। তারপর হচ্ছে যে বর্ডার, আমরা চাইলে এই লেখাটার চারপাশে একটা বর্ডার দিতে পারি। এখন বর্ডার হিসেবে নান আছে, আমরা সলিড যদি দিই দেখেন চারপাশে একটা সলিড কালারের বর্ডার চলে আসছে। এখান থেকে আমরা বর্ডারের উইডথটা কতটুকু হবে সেটা আমরা সিলেক্ট করতে পারবো। এক্স পিক্সেল দিলে চারদিক থেকে এক্স পিক্সেলের বর্ডার হবে, 2 পিক্সেল দিলে 2 পিক্সেলের। হ্যাঁ যতটুকু দরকার ততটুকু বর্ডার আমরা এখান থেকে দিতে পারবো। 2 পিক্সেলই দিলাম। তো এখানে বর্ডার কালারটা, এই যে বর্ডারের যে কালারটা আছে এই কালারটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। বর্ডার কালারটা যদি আমি ব্ল্যাক রেড দিই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে বর্ডার রেডিয়াস, এই যে দেখেন চার কোণা, বর্ডারের যে চার কোণা আছে, চারটা কোণা কিন্তু এখন কিন্তু বাঁকা না। আমরা এই কোণাটাকে বাঁকা করার জন্য, চারদিক থেকে বাঁকা করার জন্য এখানে আমরা চারদিক থেকে একটা ভ্যালু দিতে পারি। দেখেন বাঁকা হয়ে যাচ্ছে, এটাকেই বলে বর্ডার রেডিয়াস। আবার আমরা চাইলে আমাদের যদি দরকার হয় যে চারদিক থেকে বাঁকা করার দরকার নাই, কোনো একটা দিক থেকে বাঁকা করলে হবে। তাহলে আমাদের আগে লিঙ্কটা ভাঙতে হবে, লিঙ্কটা ভাঙার পর আমরা চাচ্ছি যে রাইট থেকে বাঁকা হোক। এই যে রাইট থেকে, এই দেখেন এই রাইটের এই অংশটাই বাঁকা হচ্ছে। আমরা যদি চাই লেফট থেকে বাঁকা হোক, এই লেফট থেকে বাঁকা হবে। এই যে দেখেন আমরা যদি চাই বটম থেকে বাঁকা হোক, এই যে দেখেন বটম থেকে বাঁকা হচ্ছে। এভাবে আমরা প্রত্যেকটা কন্ট্রোল করতে পারবো ইন্ডিভিজুয়ালি। তারপর আসি বক্স শেডো। বক্স শেডো কি? বক্স শেডো হচ্ছে যে এই লেখাটা একটা শ্যাডো আসবে, ছায়া আসবে। শ্যাডো মানে হচ্ছে যে ছায়া। এই যে দেখেন বক্স শেডোতে ক্লিক করার পর একটা ছায়া, চারদিক থেকে একটা ছায়া আসছে কিন্তু। এখন আমরা এখান থেকে ছায়াটা কালার চেঞ্জ করতে পারবো। বক্স শ্যাডোটা কি কালারের শ্যাডো দিবে, এখান থেকে রেড কালারের শ্যাডো সিলেক্ট করলাম। তারপর এই যে শ্যাডোটা কোন দিকে, হরিজন্টালি কত মানে কোন দিক থেকে শুরু হবে, তারপর ভার্টিক্যালি কোন দিক থেকে শুরু হবে, এখান থেকে আমরা এটা ইয়ে করতে পারবো। এই যে দেখেন, তারপর এই যে ভার্টিক্যালি উপর থেকে উপরে কতটুকু থেকে শুরু হবে, এটা আমরা এখান থেকে ইয়ে করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তারপর এই যে ছায়াটা আছে, ছায়াটার ব্লারনেস কতটুকু হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে এটা ব্লার ভ্যালুটা বাড়িয়ে দিলে চারদিক থেকে এটা ব্লার হয়ে যাবে। এই যে দেখেন। তারপর হচ্ছে স্পিড, স্পিড মানে হচ্ছে ছড়ানো, এটা চারদিক থেকে কতটুকু ছড়াবে সেটা, এখান থেকে আমরা সেটা কন্ট্রোল করতে পারবো। তারপর হচ্ছে এই যে বক্স শ্যাডোর পজিশনটা কি হবে, এখন কিন্তু বাইরে থেকে আসতেছে আউটলাইন, যদি ইনসেট করি এটা ভিতর থেকে শ্যাডোটা হবে, ভিতর দিক থেকে দেখেন ভিতরে শ্যাডোটা দেখাচ্ছে। আচ্ছা মাস্ক, এটা হচ্ছে যে মাস্ক মানে হচ্ছে যে এটা একটা ইফেক্ট, এলিমেন্টারি ইফেক্ট। এটা মাস্কটা, এটা কি সার্কেল হবে নাকি ফ্লাওয়ার হবে, বিভিন্ন ডিজাইন দিতে পারি এই ইয়েটাকে, এই লেখাটাকে, এটাকে মাস্ক করা যায় আর কি। ফ্লাওয়ার বা বিভিন্ন শেপ দেওয়া যেতে পারে এই লেখাটাকে, বিভিন্ন শেপ দেওয়ার জন্য এই অপশনটা ইউজ করতে পারি আমরা।
আবার চাইলে কাস্টম ইউজ করা যাবে, কাস্টম ইমেজ, কাস্টম শেপ ইউজ করা যাবে, সার্কেল। তো এটা এখন দরকার নেই, আপনারা এগুলো সবগুলা প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে পজিশনিং। এটা হচ্ছে পজিশনিংটা হচ্ছে এটার উইডথ কতটুকু হবে, আমরা চাইলে এটা কাস্টম উইডথ ইউজ করতে পারি। সো এটা পজিশনিংটা আমরা এখন দেখব না, পজিশনিংটা আমরা রেসপন্সিভ পার্টে দেখব। এখন দেখলে আমাদের রেসপন্সিভ ইস্যু দেখা দিবে সাইটে, এই উইজেটে। তারপর রেসপন্সিভ আমরা হচ্ছে যে এটাও আমরা রেসপন্সিভ পার্টে দেখব, আমরা রেসপন্সিভ নিয়ে আলাদা একটা ক্লাস করব, সেখানে দেখব। অ্যাট্রিবিউট, এটা আমরা ফ্রি ভার্সনে দেখতে পারবো না, প্রো ভার্সনে যেতে হবে। কাস্টম সিএসএস আমরা তাও প্রো ভার্সনে যেতে হবে, প্রো ভার্সনে। আচ্ছা, কি অবস্থা সবার এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে? জি বলেন। হ্যাঁ 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 অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আচ্ছা, হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে। আচ্ছা এখনই দেখাচ্ছি, দাঁড়ান। হুম হুম, আচ্ছা আমার, আচ্ছা একটা লেখা নেই, আচ্ছা নতুন একটা সেকশন নেই, এক কলামে একটা সেকশন নিলাম এবং এখানে, আচ্ছা এবার হচ্ছে যে আমরা টেক্সট এডিটর নিয়ে অনেকগুলা লেখা নিয়ে যখন কাজ করব আমরা তখন টেক্সট এডিটর ইউজ করব। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই লেখাটা এই লেখাটাতে এই লেখাটা একটু বড় হোক, তা হচ্ছে যে এই লেখাটা একটা হচ্ছে আলাদা একটা লিংক হবে, অনলি এই কনস্ট্রিক্টর বাটন, মানে এই লেখাটাতে ক্লিক করলে যেন একটা নতুন একটা ওয়েবসাইটে বা অন্য একটা সাইটে চলে যায়। তার জন্য এই লেখাটা সিলেক্ট করে, এই যে এখানে দেখেন লিংকের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলে এখানে আপনি যে সাইটে আপনি হচ্ছে যে নিয়ে যেতে চান সেই সাইটের লিংক দিবেন। google.com লিখলাম, তারপর ইন্টার ক্লিক করলাম, তারপর এটা লিংক হয়ে গেছে। এখন চাইলে আমি চাচ্ছি যে শুধু এই লেখাটা বড় হোক, বড় হাতের হবে, বা হচ্ছে যে এই লেখাটা একটু বড় সাইজ হবে, এই লেখাটার সাইজ। তাহলে এই লেখাটাকে সিলেক্ট করে দেখেন এটাকে বোল্ড করতে পারবো, চাইলে এই লেখাটা একটু মোটা করতে পারবো। এখান থেকে যদি এই যে দেখেন এখানে টুল বার টগল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আরো কিছু অপশন আসবে। এখান থেকে এই যে লেখার কালারটা, টেক্সট কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো ইন্ডিভিজুয়ালি, অনলি এই এই লেখাটাকেই যেন কালারটা চেঞ্জ হয় সেটা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা হচ্ছে খুব ব্লক কোড ইউজ করতে পারবো, এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ইউজ করতে পারবো। তারপর এই লেখাটাকে আমরা চাইলে লাইন থ্রু ইউজ করতে পারবো, বা হরিজন্টাল লাইন ইউজ করতে পারবো এই লেখাটা। কন্ট্রোল জেড, আচ্ছা তারপর এই লেখাটা হচ্ছে যে আমরা চাইলে H1 H2 সিলেক্ট করে দিতে পারবো, লাইক এটা আমি H1 দিলাম। আচ্ছা পুরাটাই বড় হয়ে গেছে, আমার তো পুরাটা বড় হওয়ার দরকার নাই, এখান থেকে সিলেক্ট করি। আমরা সবসময় এখান থেকে সিলেক্ট করে কাজ করব, এই যে এখানে এডিটর অপশনে। এখন এটা প্যারাগ্রাফ আছে, আমরা এটা চাইলে H2 হিসেবে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা এটা পুরো টেক্সট জুড়ে হচ্ছে। আচ্ছা এটার জন্য আমাদেরকে ইনলাইন সিএসএস ইউজ করতে হবে। এখান থেকে আমরা চাইলে ইনলাইন সিএসএস ইউজ করতে পারবো, ইনলাইন কাস্টম সিএসএস, তখন এটা কাজ হবে। কিন্তু আমরা এখন কাস্টম সিএসএস দেখবো না, কাস্টম সিএসএস দেখলে অনেকেই গাবে যাবে, এটা একটু অ্যাডভান্স পার্ট। তো এলিমেন্টর ফ্রিতে আমরা হচ্ছে যে ওই সাইজটা বড় করতে পারতেছি না ইন্ডিভিজুয়ালি, তো এটার জন্য আমরা আমাদের ইনলাইন সিএসএস ইউজ করতে হবে। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে?
এখন পর্যন্ত। জি বলেন। হুম হুম। আচ্ছা। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, প্রো ভার্সনে যেতে হবে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আচ্ছা, আপনি, হ্যাঁ আমি বলি। আচ্ছা আচ্ছা, একটু সাউন্ড ইকো হচ্ছে মনে হয়, আপনি যদি একটু মিউট করেন তাহলে সাউন্ড ইস্যুটা প্রবলেম সলভ হবে। আচ্ছা, আমাদের এলিমেন্টর প্রো যে ইউজ করতে হবে এমন না। আমাদের হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে কাস্টম সিএসএস ইউজ করার জন্য আমরা চাইলে বিভিন্ন প্লাগইন আছে, কাস্টম সিএসএস এর প্লাগইন, অথবা আমরা যে ডিফল্ট থিম ইউজ করব ওই থিমের মধ্যেই কাস্টম সিএসএস অ্যাড করার অপশন আছে, ওইখানে আমরা চাইলে অ্যাড করতে পারবো। এবং হচ্ছে যে আমরা বিভিন্ন এলিমেন্টর এলিমেন্টর অ্যাড অন ইউজ করব, হেল্পিং অ্যাড অন, যেগুলা দিয়ে হচ্ছে যে এলিমেন্টর হেডার ফুটার বিল্ড করতে পারবো। তো এটার জন্য আমাদের এলিমেন্টর প্রোতে যেতে হবে না, কিন্তু প্রোতে আরো অনেক ফিচার আছে, এক্সট্রা ফিচার আছে, যেগুলোর জন্য আমাদের প্রোতে যেতে হবে। আচ্ছা, এখন আমি হচ্ছে যে অন্যান্য উইজেট গুলা যদি দেখি, এখন যদি আমি আরেকটা দুইটা সেকশন নিই। আচ্ছা, এখন যদি আমি ইমেজ, এটা একটা উইজেট, এলিমেন্টারি উইজেট। আচ্ছা, এখান থেকে আমি ইমেজ আপলোড করি। আচ্ছা, এখান থেকে আমি চাইলে ইমেজের সাইজটা সিলেক্ট করে দিতে পারবো, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ বা কাস্টম। তারপর ইমেজের অ্যালাইনমেন্ট কি হবে, এখান থেকে আমরা ইমেজের অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, অ্যালাইনমেন্ট এখন কাজ করবে না, ইমেজের সাইজটা ছোট হলে তখন কাজ করবে। তারপর এখানে আমরা ইমেজের ক্যাপশন ইউজ করতে পারবো। এই ইমেজের ক্যাপশন খুবই ইম্পর্টেন্ট, এটা এসইওর জন্য খুবই হেল্পফুল। আপনার ইমেজটা র্যাঙ্ক করার জন্য, গুগলে র্যাঙ্ক করার জন্য ইমেজের ক্যাপশন ইউজ করতে হবে, তখন আমরা ইমেজের ক্যাপশন ইউজ করব। তো এখন দরকার নেই। তারপর ইমেজের চাইলে আমরা লিঙ্ক করে দিতে পারবো, কাস্টম লিঙ্ক ইউজ করতে পারবো ইমেজের, অথবা মিডিয়া ফাইল ইউজ করতে পারবো। তো লিঙ্ক ইউজ করলে কি হবে, যখন হচ্ছে কেউ মাউসের কার্সার নিয়ে এই ইমেজের উপর হুভার করবে, তখন হচ্ছে যদি এই ইমেজে ক্লিক করে আমরা যে সাইটের লিঙ্ক দিব ওই সাইটে চলে যাবে। আচ্ছা, এবং ইমেজের স্টাইলে যদি যাই, এখন আমরা হচ্ছে ইমেজের উইডথ কন্ট্রোল করব। এই যে উইডথ, এখান থেকে ইমেজের উইডথ কতটুকু হবে সেটা সিলেক্ট করে দিতে পারবো। তারপর ম্যাক্স উইডথ, সর্বোচ্চ কতটুকু উইডথ পাবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে ইমেজের উইডথ সিলেক্ট করতে পারবো, ম্যাক্স উইডথ সিলেক্ট করতে পারবো। এখান থেকে ইমেজের হাইট সিলেক্ট করতে পারবো। কিন্তু আমরা কখনোই ইমেজের হাইটটা খুব না প্রয়োজন হলে ইউজ করবো না, কারণ হচ্ছে এটা যখন আমরা যখন নিজের ইচ্ছে মতো এই হাইটটা ইউজ করবো, তখন কিন্তু ইমেজের অ্যাসপেক্ট রেশিওটা নষ্ট হয়ে যাবে, ইমেজটা কিন্তু সুন্দর দেখা যাবে না। তো ইমেজের উইডথ কন্ট্রোল করবো, কিন্তু হাইটটা কন্ট্রোল করবো না আমরা, যদি দরকার প্রয়োজন না হয়। কারণ হচ্ছে হাইট, মানে হাইটটার যদি আমরা নিজেরা নিয়ন্ত্রণ করি তাহলে ইমেজের ডিজাইনটা নষ্ট হয়ে যায়, স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। তো আমরা ইমেজের হাইটটা নিয়ে কাজ করব না বেশি একটা সময়। তারপর আসি যে অপাসিটি। অপাসিটি হচ্ছে যে স্বচ্ছতা, ইমেজটা স্বচ্ছতা কেমন হবে। যে আমরা যদি অপাসিটি যদি এখান থেকে বাড়াই বা কমাই, দেখবেন ইমেজ সর্বোচ্চ ভ্যালু হচ্ছে যে 1, ইমেজের অপাসিটি সর্বোচ্চ ভ্যালু হচ্ছে যে 1। এখান থেকে চাইলে অপাসিটি মানে এটা দেখতে কেমন, মানে স্বচ্ছতা কেমন হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপর হচ্ছে যে যে দেখেন সিএসএস ফিল্টার, এটা একটু অ্যাডভান্স, এটা আমরা পরে দেখবো। সিএসএস ফিল্টার, এটা দিয়ে ইমেজের বিভিন্ন কালার চেঞ্জ করা যাবে। এবার আসি হুবারে। হুবার হচ্ছে যে এটা হচ্ছে নর্মাল। হুবারে চাইলে আমরা ইমেজের ওপাসিটি কমাতে পারবো, মানে মাউসের কার্সার নিলে ইমেজটা কেমন দেখাবে বা কেমন ইন্টারেক্ট করবে সেটাই হচ্ছে যে হুবার। যদি ইমেজের অপাসিটিটা একটু কমিয়ে দেই, তখন দেখেন যদি হুবার করি, দেখেন মাউসের কার্সারটা যখনই নিচ্ছি অপাসিটিটা কমে যাচ্ছে। এটা হচ্ছে হুবারের ইয়ে। তারপর সিএসএস ফিল্টার, এটা আমরা অ্যাডভান্স পরে দেখব। তারপর হচ্ছে যে ট্রানজিশন ডিউরেশন, মানে হচ্ছে যে কত কত মিলি সেকেন্ড সময় নিয়ে ট্রানজিশন হবে, মানে কত দ্রুত ট্রানজিশন হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। কারণ 0.3 সেকেন্ড মানে হচ্ছে হচ্ছে যে 300 মিলি সেকেন্ড সময় নিয়ে এটা ট্রানজিশন হবে।
এখান থেকে বাড়াইতে পারি, বাড়াইলে হচ্ছে যে অনেক সময় নিয়ে হচ্ছে এটা অনেক সময় নিয়ে আস্তে আস্তে আমরা ইফেক্টটা দেখতে পারবো, অনেক সময় নিয়ে ট্রানজিশনটা হবে। তো এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্টটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তারপর হচ্ছে যে হুবার অ্যানিমেশন, এখানে যখন আমরা হুবার করব তখন কোনো অ্যানিমেশন শো করবে কিনা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখন নন আছে, যদি শ্রিঙ্কে ক্লিক করি তখন হুবার যখন কার্সারটা এখানে নিয়ে যাচ্ছি, দেখেন এটা ইমেজটা একটু লাভ দিচ্ছে মনে হচ্ছে। তারপর পপ যদি ক্লিক করি, এই দেখেন ইমেজটা একটু উপর থেকে, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা সবগুলা একটা একটা করে সিলেক্ট করে দেখবেন, সবগুলা একটা একটা করে সিলেক্ট করে দেখবেন, প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে যে বর্ডার টাইপ, হোভারে এটা বর্ডার হবে কিনা, যদি হোভার বর্ডার কালার যদি সলিড দেই এবং এটা একটা উইথ দেই, নির্দিষ্ট একটা উইথ দেই, চারদিক থেকে 3 পিক্সেল একটা উইথ দেই এবং বর্ডার একটা কালার দেই, রেড কালার দিলাম, এটা হচ্ছে যে হোভার কালার, দেখেন চারদিক থেকে ইমেজের একটা হোভার কালার চলে আসছে। এবার হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, আমরা হয়তো জানি অলরেডি। এই দেখেন এখান থেকে বর্ডার রেডিয়াসটা কন্ট্রোল করতে পারবো, এই যে চারদিক থেকে বাঁকা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে বক্স শেডো, এখানে আমরা বক্স শেডো ইউজ করতে পারবো, এখানে লেখাতে যে বক্স শেডো ইউজ করছি এখানেও সেম ভাবে বক্স শেডো ইউজ করতে পারবো, এখানে আমরা বক্স শেডো ইউজ করতে পারবো। তো আমরা যেহেতু অলরেডি একটা উইজেট নিয়ে কাজ করে ফেলছি, একটা উইজেটের নিয়ে একটা উইজেটের সেটিং দেখেছি, স্টাইল দেখেছি, তো সবগুলা ম্যাক্সিমাম উইজেট গুলাই আপনার হচ্ছে যে একই রকম, আপনি হচ্ছে যে স্টাইল চেঞ্জ করবেন, তারপর সেটিং থেকে অ্যাডভান্স থেকে মার্জিন দিবেন, প্যাডিং দিবেন। তো আমার তো সবগুলা উইজেট তো দেখানো সম্ভব না একটা ক্লাসে, আপনারা হচ্ছে সবগুলা উইজেট নিয়ে একটা একটা করে কাজ করবেন, এখান থেকে এমনি টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এমনি ছেড়ে দিয়ে তারপর হচ্ছে এক একটা উইজেট নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে আইকন উইজেট, এখান থেকে আমরা হচ্ছে যে আইকন অ্যাড করতে পারবো, বিভিন্ন রকম আইকন ইনসার্ট, আইকনে কালার দিতে পারবো, এখান থেকে চাইলে আমরা আইকনে কালার দিতে পারবো, তারপর আইকনের সাইজ সিলেক্ট করতে পারবো, স্টাইলে আইকনের সাইজ এখান থেকে বাড়াতে পারবো, কমাতে পারবো, রোটেট করতে পারবো চাইলে ইচ্ছে মতো। তারপর অ্যাডভান্স, এগুলো তো আমরা অলরেডি দেখেছি। সো আমরা হচ্ছে যে আপনাদের জন্য টাস্ক হলো এই এখানে ফ্রি ভার্সনে যতগুলা উইজেট আছে সবগুলা উইজেট নিয়ে হচ্ছে যে প্র্যাকটিস করা, প্র্যাকটিস করে স্ন্যাপ নিয়ে হচ্ছে ডকে আপলোড করবেন, আপলোড করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। আর এগুলো হচ্ছে প্রুফটা আমরা পরে দেখাবো। ফ্রি ভার্সনে যে উইজেট গুলো আছে এগুলো নিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, এনাফ টাইম নিয়ে প্র্যাকটিস করবেন। এবং আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা 2-3 বার করে দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। এবং আজকের ক্লাসটা একটু অ্যাডভান্সই ছিল, আশা করি 2-3 বার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এবং ভিডিও যতক্ষণ দেখবেন তার 3 গুণ সময় নিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, জি বলেন। না, আপনারা পেজের লিংক দিবেন, আপনাদের ওয়েবসাইটের লিংক দিবেন, পেজের লিংক দিবেন, ডকে আপলোড করতে হবে না। হ্যাঁ, লাইভ ওয়েবসাইটের লিংক দিবেন, ওই পেজের লিংক দিবেন, আপনাদের ডকে আপলোড করতে হবে না। বুঝলাম না ভাই, আরেকবার বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, না দুইটা একই জিনিস না। অ্যাল্টা ট্যাগ হচ্ছে যে এসইউর জন্য, ওইটা যখন বাই চান্স যদি আপনার ইমেজটা লোড না হতে পারে, আমি একটা ইমেজ আপলোড করে দেখাচ্ছি। ক্যাপশনটা হচ্ছে যে এটা হচ্ছে যে ইমেজের একটা ক্যাপশন, মানে হচ্ছে যে ইমেজটা কি সম্পর্কে, ইমেজটা সম্পর্কে কিছু একটা লিখবেন, এটা অ্যাজ ইউজুয়াল ইউজ হয় না আর কি, ক্যাপশনটা ইউজ হয় না। তবে এসইউর জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার অ্যাল্টা ট্যাগ, আপনি যেটা বলছেন অ্যাল্টা ট্যাগ, আমি যদি এই যে দেখেন এখানে অ্যাল্টা টেক্সট নামে একটা অপশন আছে, এখানে আমি যে ইমেজে যে নাম দেব সেটাই অ্যাল্টা টেক্সট হিসেবে শো করবে এবং এটাই গুগলের কাছে খুব বেশি প্রাধান্য পাবে এই অ্যাল্টা টেক্সটটা। কারণ হচ্ছে এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি হবে, অ্যাল্টা টেক্সট লিখলে এটা ইমেজের সম্পর্কে লিখতে পারি, ইমেজের নাম লিখতে পারি। যখন আপনার পেজটা লোড হবে, যখন হচ্ছে
ইমেজটা লোড হবে না বাই চান্স, তখন আপনার এই অ্যাল্টা টেক্সটটা শো করবে, এখানে যে লেখাটা দিবেন সেটা শো করবে। এবং এটা এসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট এই অ্যাল্টা টেক্সট, ঠিক আছে? ওই ক্যাপশন অত ইম্পর্টেন্ট না, ক্যাপশন আসলে অত ইম্পর্টেন্ট না। তো আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে সবগুলা উইজেট নিয়ে কাজ করবেন, সবগুলা উইজেট নিয়ে প্র্যাকটিস করবেন, এবং ভিডিও যতক্ষণ দেখবেন তার 3 গুণ সময় নিয়ে প্র্যাকটিস করবেন। এবং হচ্ছে প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট, আপনার প্র্যাকটিস করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমি যা দেখাইছি তাই যে দেখবেন তা না, আরো অ্যাডভান্স আপনারা একটা নিজে নিজে ট্রাই করবেন। হুম। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে এই পেজের লিঙ্কটা শেয়ার করবেন। পেজের লিঙ্কটা এখানে সেটিং এ গিয়ে, তারপর হচ্ছে যে এখানে না, সরি, পেজের লিঙ্কটা আমরা হচ্ছে প্রিভিউতে যাইলেও পাবো, প্রিভিউতে গেলে এখান থেকে পেজের লিঙ্কটা পাবো। কিন্তু আমরা এখন পেজের লিঙ্কটা, এটা এসইও ফ্রেন্ডলি পেজ লিঙ্ক নেই আমাদের। এখন আমরা আপনাদের একটা সেটিং দেখাবো এসইও ফ্রেন্ডলি পেজ লিঙ্ক করার জন্য। আমি যদি এখন আমাদের ওয়েবসাইটে যাই, একটা সেটিং দেখাচ্ছি। এই যে সেটিং এ চলে আসতেছি, পার্মালিঙ্ক সেটিং দেখাবো। এটাও এসইও এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এসইও এর জন্য। আচ্ছা, পার্মালিঙ্ক, এই যে এখন দেখেন ডে এন্ড নেম, এখন হচ্ছে যে ডে এন্ড নেম লেখা আছে, এই পেজের নামটা ডে এন্ড নেম দিয়ে করা শো করবে। কিন্তু আমরা হচ্ছে এটা প্লেন টেক্সট হিসেবে শো করব না, সরি প্লেন টেক্সট না, এটা হবে পোস্ট নেম। পোস্ট নেম সিলেক্ট করলে এই যে পোস্টের নামটা শো করবে আপনার, এসইও ফ্রেন্ডলি হবে তখন। এবং সেভ করে ফেলবো, সেভ চেঞ্জে ক্লিক করে এটা চেঞ্জ করে ফেলবো। এইবার যদি আমি পেজে যাই, অল পেজে, আমরা একটু আগে যে ডিজাইনটা করছি হোম ভার্সন 1, এটাতে ভিউতে ক্লিক করলে আমরা এখন পেজের লিঙ্কটা দেখতে পাবো। এই যে হোম ভার্সন 1, এই লিঙ্কটা আমরা কপি করব, কপি করে আমরা অ্যাসাইনমেন্টে জমা দিব, অ্যাসাইনমেন্টের কাস্টম লিঙ্কে অ্যাড নিউ বাটনে জমা দিব। লাইক আমি একটু দেখাচ্ছি, ওয়েব হানবিডি, ক্লাসওয়ার্ক, আচ্ছা আমি তো টিচার মোডে আছি, আমাকে স্টুডেন্ট মোডে ক্লিক করতে হবে মেবি, তখন হচ্ছে যে ক্লাস ওয়ার্ক অ্যাড করতে পারবো। আচ্ছা, ইন্টারনেটের খুবই বাজে অবস্থা, দেখি তো স্পিড কেমন। এই যে এখানে এটাকে আনসাবমিট করি। আচ্ছা, এখন অ্যাড অর ক্রিয়েট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে যে এই যে লিংক, এই লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করার পর আপনার যে পেজের লিংকটা আছে এই পেজের লিংকটা এখানে বসিয়ে দিবেন, পেস্ট করে দিবেন, তারপর অ্যাড লিংকে ক্লিক করবেন, দেন হচ্ছে টার্ন ইন বাটনে ক্লিক করে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিবেন। তো এখন আমি করছি না, আপনারা করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন। তো আপনাদের আর কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, তারা হচ্ছে যে খুব শীঘ্রই আপনার হচ্ছে ডোমেইন হোস্টিং পারচেজ করে ফেলেন, তাহলেই করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে তাহলে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট, আচ্ছা সাপোর্টে আসেন, সমস্যা নেই, সাপোর্টে আসেন। অথবা অথবা আপনি আমাকে পার্সোনালি নক দিতে পারেন, সমস্যা থাকলে পার্সোনালি নক দিতে পারেন। ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন। ওকে।